হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের জিওগ্রাফি সাবজেক্টটি আছে, আজকের আমি তোমাদের জিওগ্রাফির জন্য নিয়ে এসেছি তোমাদের কয়েকটি চ্যাপ্টার যে বাকি ছিল এসএ কিউ দেওয়ার জন্য। আজকের আমি দুটি অধ্যায় থেকে তোমাদের এসএ কিউ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের বায়ুমণ্ডল এবং জীববৈচিত্র্য। বায়ুমণ্ডল এবং জীব বৈচিত্র্য এই দুটি থেকে একেবারে সাজেশান, মানে এটা লাস্ট মিনিটও ধরে নিতে পারো যে লাস্ট মিনিট সাজেশান 2024 জিওগ্রাফি। আর তিনটি বাকি আছে, তিনটি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর যে এবং মিথস্ক্রিয়া এই কয়েকটি বাকি আছে। এটা আমি দু একদিনের মধ্যে আবার তোমাদের আমি দিয়ে দেবো। দিলে তোমাদের এমসিকিউ, এসএ কিউ এবং এলএ কিউ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। যাই হোক, আজকের এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের বায়ুমণ্ডল এবং জীববৈচিত্র্য এই দুটি থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু এসএ কিউ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। প্রথম দেখো বায়ুমণ্ডল। প্রথম এই চ্যাপ্টারটি বায়ুমণ্ডল। হ্যাকের দাগের কোন ধরনের ঘূর্ণবাতে অক্লুডেড সীমান্ত সৃষ্টি হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের শেষ পর্যায়ে। পৃথিবীর ফুসফুস কাকে বলে? সেলভা অরণ্য অঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলে। শীতকালীন বৃষ্টি কোন জলবায়ু অঞ্চলে ঘটে থাকে? শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ঘটে থাকে। ডোলড্রাম কোন অঞ্চলকে নির্দেশ করে? আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলকে। তারপরে দেখো মোনেক্স কি? বিশ্ব আবহাওয়া সংস্থা এবং আন্তর্জাতিক বিজ্ঞান গোষ্ঠী এর যৌথ উদ্যোগে 1969 সালে প্রতিষ্ঠিত বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের অধীনে উপগ্রহ চিত্রের মাধ্যমে দক্ষিণ এশিয়ার মৌসুমি বায়ুর উৎপত্তির সময়, প্রবাহপাত, স্থায়িত্বকাল, প্রত্যাগমন প্রভৃতি সম্পর্কে গবেষণার বিশেষ কর্মসূচিকে মনসুন এক্সপেরিমেন্ট বা সংক্ষেপে মনেক্স বলে। তারপরে দেখো 6 দাগের প্রশ্ন দেখো, ভাসমান মূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও। যেসব জলজ উদ্ভিদের পাতা জলতলের উপরে ভেসে থাকে এবং মূল ও কাণ্ড জলের নিচে নিমজ্জিত থেকে জীবনচক্র সম্পূর্ণ হয় তাদের ভাসমান জলজ উদ্ভিদ বলে। উদাহরণ কচুরিপানা ও পানিফল। 7 দাগের প্রশ্ন, মেসোফাইট বা মধ্যবর্তী উদ্ভিদের সংজ্ঞা ও উদাহরণ দাও। বন্ধুরা, এইরকম টাইপের যে প্রশ্নগুলো আছে তোমাদের বড় প্রশ্নের সঙ্গে 1 নম্বর 2 নম্বরের সঙ্গে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো জুড়ে দেওয়া হয়। এগুলি তোমাদের যদি 1 নম্বরে আসে তো লিখতে পারবে এবং এই প্রশ্নগুলি তোমাদের 2 নম্বর 7 নম্বর মানে যে প্রশ্ন থাকে তার সঙ্গে এটিও জুড়তে পারে। মেসোফাইট বা মধ্যবর্তী উদ্ভিদের সংজ্ঞা উদাহরণ দাও। অতি আর্দ্র বা অতি শুষ্ক নয় এমন সাধারণ পরিবেশের মাটিতে জল ও খনিজ লবণের পরিমাণ স্বাভাবিক হলে জলজ ও জঙ্গল উদ্ভিদের মধ্যবর্তী দেহ গঠনযুক্ত যেসব উদ্ভিদ জন্মায় ও তাদের জীবনচক্র সম্পন্ন করে তাদের মধ্যবর্তী উদ্ভিদ বা মেসোফাইট বলে। উদাহরণ যেমন আম, জাম, কাঁঠাল। মেগাথার্ম বা উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝো? যেসব উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও বিকাশের জন্য সারা বছর অধিক উষ্ণতার প্রয়োজন হয় তাদের মেগাথার্ম বা উচ্চ তাপীয় উদ্ভিদ বলে, যেমন মেহগনি, আবলুস ইত্যাদি। তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে। এটা সমস্ত বায়ুমণ্ডল চ্যাপ্টারটি তোমরা জানো যে অনেকটি বড়, সেই জন্য এখানে প্রশ্নও বেশি। এবার দেখো 9 দাগের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝায়? শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণবাতের চোখ বা ঝড়ের চক্ষু বলে। অক্লুডেড ফ্রন্ট বা অন্তর্ধৃত সীমানা এর সংজ্ঞা দাও। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত অতি দ্রুত হারে অগ্রসর হয়ে উষ্ণ সীমান্তকে স্পর্শ করে এবং উভয় সীমান্ত মিলে একটা সীমান্তে মিলিত হয়। এই সীমান্তকে অক্লুডেড ফ্রন্ট বা অন্তর্ধৃত সীমানা বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়ন বায়ু কাকে বলে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। তারপরে দেখো জেট বায়ু প্রবাহ কি? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, এটা অথবা স্ট্র্যাটোস্ফিয়ারের প্রায় অনুভূমিক অক্ষ বরাবর পুঞ্জীভূত শক্তিশালী সংকীর্ণ বায়ুস্রোত যা উল্লম্ব ও পার্শ্বস্থ বায়ুকে আন্দোলিত করে মাঝে মাঝে সর্বোচ্চ গতি লাভ করে এবং প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে। লানিনা বলতে কি বোঝায়? এটি একটি স্পেনীয় শব্দ যার অর্থ হলো ছোট্ট বালিকা বা শিশু মেরি। পেরু, চিলি, ইকুয়েডর উপকূলের কাছে পূর্ব প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখা বরাবর গড়ে 2 থেকে 7 বছর অন্তর শীতকালে উত্তরমুখী যে অত্যন্ত শীতল পেরু বা হাম্বোল্ট স্রোত প্রভাবিত হয়ে বিশ্ব জলবায়ুকে প্রভাবিত করে তাকে লা নিনা বলে। তারপরে দেখো এল নিনো বলতে কি বোঝো?
এল নিনো বলতে কি বোঝায়? হ্যাঁ, আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডরের উপকূল বরাবর গড়ে 2 থেকে 7 বছর অন্তর হাম্বল স্রোতের পরিবর্তে যে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ হয়, যা পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে, তাকে এল নিনো বলে। এটি স্পেনীয় শব্দ, এর অর্থ শিশু খ্রিস্ট। এর অর্থ হলো শিশু খ্রিস্ট। এখানে একটা হলো কথাটা দিয়ে দাও। এর অর্থ হলো শিশু খ্রিস্ট। 15 দাগের প্রশ্ন, কোন বায়ু উচ্চ ট্রপোস্ফিয়ারের ভারতের মৌসুমি বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে? উত্তর হবে জেট বায়ু। অর্থাৎ উচ্চ ট্রপোস্ফিয়ারের কোন বায়ু ভারতে মৌসুমি বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে? উত্তর হবে জেট বায়ু। পরের প্রশ্ন, কোপেন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বোঝাতে কোন সংকেত ব্যবহার করেছেন? এএফ সংকেত দিয়ে বোঝানো হয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে বোঝায়। অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বোঝাতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে বোঝানো হয় এবং এটি কোপেন এএফ সংকেত দিয়ে বুঝিয়েছেন। কী ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী? উষ্ণ ও আর্দ্র জলবায়ুর লবণাক্ত স্থলজ বা নদী, মোহনা এবং উপকূলীয় লবণাক্ত কর্দমময় জলজ পরিবেশ। খরা প্রতিরোধী উদ্ভিদ কোন অঞ্চলে দেখা যায়? খরা প্রতিরোধী উদ্ভিদ শুষ্ক মরুভূমি অঞ্চলে দেখা যায়। 19 দাগের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন হলো হিমবাহ সৃষ্ট ভূমিরূপের নিদর্শন এবং 2 হলো জীবাশ্মের উপস্থিতি। 20 দাগের প্রশ্ন, কোন গ্যাসের আবরণ, এটা আবরণ হবে, আবরণ অতি বেগুনি রশ্মি থেকে জীবকুলকে রক্ষা করে? ওজোন গ্যাসের আবরণ। এবার দেখতে পাচ্ছ ওজোন গ্যাসের আবরণ জীবকুলকে রক্ষা করে। কাকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এবার এসো জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য থেকে অল্প কয়েকটি মাত্র প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। XC2 সংরক্ষণ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। XC2 উদ্ভিদ ও প্রাণীকে তার নিজ আবাসস্থলের বাইরে কৃত্রিমভাবে আবাসস্থল বা বাসস্থান তৈরি করে সংরক্ষণ করাকে XC2 বা বহিঃক্রান্তীয় সংরক্ষণ বলে। 2 দাগের প্রশ্ন, মেগা বৈচিত্র্যের দেশগুলি যে জলবায়ু অঞ্চলে অবস্থিত অর্থাৎ তার নাম কি বলা হচ্ছে? ক্রান্তীয় ও নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 3 দাগের প্রশ্ন, IUCN কৃত বিপন্ন প্রজাতির তালিকা যে লিস্টে ফেলা হয় তার নাম কি? IUCN কৃত বিপন্ন প্রজাতির তালিকা যে লিস্টে ফেলা হয় তার নাম কি? রেড লিস্টে ফেলা হয়। পরে আরও কয়েকটি প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ। আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায়? একটা নির্দিষ্ট জীবগোষ্ঠীকে উপস্থিত প্রজাতির সংখ্যা। জীববৈচিত্র্যের প্রথম বীজটি কি? জিন। IUCN এর প্রধান কার্যালয় কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। আমি কিন্তু সংক্ষেপে লিখছি, তোমরা একটু একটা বাক্যে তোমরা ব্যবহার দেবে। যেমন ধরো, জীব বৈচিত্র্যের প্রথম বীজটি কি? তোমরা লিখবে যে জীব বৈচিত্র্যের প্রথম বীজটি হলো জিন। 7 দাগের প্রশ্ন দেখো, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণকে কি নামে অভিহিত করা হয়? ইন সিটু নামে। IUCN সমীক্ষিত বর্তমানে অবিপন্ন প্রাণীর তালিকা যে বইতে প্রকাশিত করা হয় তার নাম কি? ব্লু ডাটা বুক। রেড ডাটা বুকে কোন ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ করা হয়? বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় জীব। কোন ধরনের পর্যটন প্রকৃতির নান্দনিক বিষয় উপভোগ ও পরিবেশের ভারসাম্য একত্রে রক্ষা করে? ইকো ট্যুরিজম। এটা যদি তোমাদের ঘুরিয়ে ফেলা হয় যে ইকো ট্যুরিজম বলতে কি বুঝো, তখন বলতে হবে যে ধরনের পর্যটন প্রকৃতির নান্দনিক বিষয় উপভোগ এবং পরিবেশের ভারসাম্য একত্রে রক্ষা করে তাকে ইকো ট্যুরিজম বলে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। নেক্সট ভিডিও আর একটা এরকম ছোট্ট মতো ভিডিও দেবো তোমাদের, দিলে তোমাদের জিওগ্রাফি SAQ সমস্ত হয়ে যাবে। তোমাদের SAQর ফার্স্ট পার্টটা দিয়ে দিয়েছি এবং আরেকটি ভিডিও দেওয়ার পর একসঙ্গে আমি তোমাদের এই সেকেন্ড পার্টটা আমি তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।